একদিকে ডিএ মামলায় বলছেন আমাদের টাকা নেই, ডিএ দিতে পারছি না, আর অন্যদিকে যাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার কথা, আপনার আমার করের টাকা যাদেরকে মাইনে হিসেবে দিয়ে দেওয়া হলো, তাদেরকে আপনি তাদের কাছ থেকে টাকা ফেরত নেবেন না, এটা হতে পারে না। ফলে খুব স্বাভাবিকভাবেই একদিকে বলছেন টাকা নেই, অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে আপনি টাকা ফেরত নিচ্ছেন না, আবার তাদেরকেই আবার নতুন সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করিয়ে দিয়ে তাদেরকে এক্সট্রা 10 নম্বর দিয়ে তাদেরকেই সিলেক্ট করার বন্দোবস্ত করে দিচ্ছেন। আসলে রাজ্য সরকার এবং এসএসসি যে একেবারেই দুর্নীতিগ্রস্তদের সঙ্গে রয়ে গেছে, তাদের সঙ্গে ছিল, আছে, থাকবে, এই ভঙ্গিমায় রাজ্য সরকার চলছে, এসএসসি চলছে, এবং খুব পরিষ্কার হয়ে গেছে চিত্রটা। দেখবেন যে তারা সর্বদাই কোনো না কোনোভাবে যে ওই যে সাদা খাতার শিক্ষকদের পাশে রয়েছে, এটা বোঝানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই রয়েছে। তিনি বলেছেন যে ওই যে একজনের চাকরি যাবে না, আবার তিনিই আবার দেখবেন বিভিন্ন পদ তৈরি করে দিচ্ছেন। তিনি ওই সাদা খাতার ইভেন ওই গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীদের ভাতা দেওয়ার বন্দোবস্ত করছেন, আবার তিনি আবার তাদের চাকরি দেওয়ার বন্দোবস্ত করছেন। ফলে এই সমস্ত কিছুটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। এই শুনানির সময় তো রাজ্য সরকারের পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি এসএসসির পক্ষ থেকে তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও লেখা নেই যে যারা যারা মানে যারা অন্য কোনো তারা যারা প্রমাণিত হয়ে গিয়েছে টেন্টেড তারা অন্য কোথাও চাকরিতে বসতে পারবেন না। এই সিলেকশন প্রসেসটা 2016 সালের সিলেকশন প্রসেস, সেটা বাতিল হয়ে সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতেই সেই রুলস অনুযায়ী নিয়োগ করা উচিত। শুধুমাত্র কারা পার্টিসিপেট করতে পারবেন না, যারা টেন্টেড। আইটি পড়লেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সেসব না করে আপনি বলছেন যে অন্য কোনো, আরে এটা অন্য নয়, এটা ওই পরীক্ষাটাই, এটা হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্টটাই। 2016 সালের রিক্রুটমেন্ট যেহেতু দুর্নীতি হয়েছে, যাদের জন্য দুর্নীতি হলো তাদেরকে বাদ রেখে অন্যদের মধ্যে রিক্রুটমেন্টটা করতে হবে। এটা সহজ পরীক্ষায় বসতে না পারলে সেই প্যানেলে যারাই পরীক্ষায় বসেছিল তারা কেউই বসতে পারবেন না। কখনো হয় এটা অপযুক্তি। সাদা খাতার শিক্ষক তারা একেবারে আইডেন্টিফাই হয়েছে, তারপরে প্রসেসটা বাতিল হয়েছে কিসের জন্য? প্রসেসটা বাতিল হয়েছে এই কারণেই যে তার বাইরেও আর একজন অযোগ্য বা অদাগী নেই, এটা বলতে পারেননি। কিন্তু যারা চিহ্নিত হয়ে গেছেন তাদেরকে আপনি পরীক্ষায় বসিয়ে তাদের কাছ থেকে পয়সা ফেরত না নিয়ে আবার তাদেরকেই আপনি টাকা দেওয়ার বন্দোবস্ত করবেন, মানে মাইনে হিসেবে। সিলেক্ট হয়ে গেলে তো মাইনে দিতে হবে, সেটা তো আর হতে পারে না। একদিকে কালকে যদিও সেটা নির্দেশেও আছে, রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি বলেছেন যে পয়সা ফেরত দিলে এটা কি অসুবিধা? আরে পয়সা তো এখনো ফেরত দেননি, রাজ্যে বলতে পারবে যে কাছ থেকে পয়সা ফেরত নিয়েছেন? দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ সমস্ত সিভিল এবং জুডিশিয়াল অথরিটিকে মানতে হবে। দুর্ভাগ্য হলেও সত্য, এই রাজ্যে অ্যাডমিনিস্ট্রেটিভলি সুপ্রিম কোর্টের নির্দেশকে কী করে বাইপাস করা যায়, করে কী করে চোরেদের পক্ষে থাকা যায় তার বন্দোবস্ত করছেন। চোরেদের পক্ষে থাকতে গেলে আপনি ভালো করে জেনে নিন, বুঝে নিন, আমরা চোরেদের পক্ষে যতই রাজ্য সরকার চলার চেষ্টা করুক না কেন আমরা চলতে দেবো না। আদালতে শুনানির সময় তো একেবারে তাদের বক্তব্যে মানে রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবীদের বক্তব্যে এটা প্রমাণ যে তারা প্রকাশ্যেই অযোগ্যদের পাশে রয়েছে। প্রকাশ্যে তারা মানে নথিগতভাবে একেবারে অযোগ্যদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, এই ভঙ্গিমা রেখেছেন। শুধু তাই না, ধরুন আমি বুঝলাম যে সুপ্রিম কোর্টের রায় পড়ে তারা বুঝতে পারে, হতেই পারে। আদালত যখন রায় প্রদান করে দিল, তারপরেও নির্দেশ প্রদান করার পরেও তারা বলছেন আপনার এই নির্দেশে স্থগিতাদেশ দিন। তার মানে কতটা দৃঢ়তার সঙ্গে তারা সাদা খাতার শিক্ষকদের সঙ্গে রয়েছে সেখান থেকে পরিষ্কার। মানে তারা চাইছেন ওই রায়টা স্থগিত থাকুক, ওই নির্দেশটা স্থগিত থাকুক। কাদের হয়ে চাইছেন? সাদা খাতার শিক্ষকদের হয়ে, মানে যাদেরকে চাকরি পাইয়ে দিয়েছেন, যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের সঙ্গে এসএসসি। আচ্ছা, এসএসসির কি ইন্টারেস্ট রয়েছে বলুন তো? সাদা খাতার শিক্ষক পরীক্ষায় বসতে পারলো কি পারলো না, এতে এসএসসির কি ইন্টারেস্ট? এখান থেকে তো প্রমাণিত যে এসএসসি করাপশন করতে চাইছে। একজন সাধারণ ছাত্র, আমি ধরেন সাদা খাতার শিক্ষক ছেড়ে দিলাম ফর দ্য টাইম বিং, ওই যাদের এই রিল্যাক্সেশন প্রয়োজন, ওই রিল্যাক্সেশন পাচ্ছে না, তার ফলে পরীক্ষায় বসতে পারছে না, তাদের জন্য তো মন কাঁদছে না? তাদের কারোর জন্য এসএসসির মন কাঁদছে? বা তারা তো লিখে দিতে পারতেন যে ওই রায়ে লেখাও আছে যে ক্যান্ডিডেটস, আদার ক্যান্ডিডেটসরা পাবে। ক্যান্ডিডেটের সব অর্থ, বাংলা অর্থ হয় প্রার্থী, তাহলে সব প্রার্থীই পাবেন, আনটেন্টেড সমস্ত প্রার্থীই পাবেন। সেটা দেবেন না। এসএসসির মন তাদের জন্য কাঁদে না,
যারা চাকরি থেকে বঞ্চিত হলো তাদের জন্য মন কাঁদে না, মন কাদের জন্য কাঁদে? যারা সাদা খাতার শিক্ষক তাদের জন্য। কল্যাণ ব্যানার্জি বলছেন যে তারা তো অলরেডি শাস্তি পেয়ে গিয়েছেন, একটা ব্যক্তির দু রকম শাস্তি হয় না, তিনি সংবিধানের ধারা উল্লেখ করে বলছেন। একই অপরাধের জন্য দুবার শাস্তি হয় না, কিন্তু একটা কথা জেনে রাখবেন যে এই যে সিভিল ম্যাটার, এই সিভিল ম্যাটারে আর ক্রিমিনাল ম্যাটার দুটো এক জিনিস নয়। আর এই চাকরি সংক্রান্ত বিষয়ে যে এটা যে একই চাকরি, এটা যদি কেউ না বুঝতে চান তাহলে তো কিছু করার নেই। 2016 সালের চাকরি এটা, 2016 সালের চাকরিতে দুর্নীতি হয়েছে, তাই সেই প্রসেসটা বাতিল হয়েছে। যে 2016 সালের প্রসেসই আবার ইনিশিয়েট করতে বলেছে। এটা কিন্তু 2016 সালের প্রসেস, 2025 সালের নতুন কোনো প্রসেস না। এটা আপনি বুঝতে পারছেন। যদি কেউ মানে জেগে ঘুমান, আপনি তাকে আইনজীবী আরে না, সে আইনজীবী তো দেখো, সব আইনজীবী তো মানে তার মক্কেলের হয়ে বলবে, সেটাই স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিকতা আমি কিছু দেখি না। তার মক্কেল এরকম করে ভাবছে তাই তিনি বলছেন, তো সেটার মধ্যে আমি দেখি তার কাছে যা ইনস্ট্রাকশন থাকবে তিনি সেরকম করে বলবেন, সেটা তো স্বাভাবিক। তিনি আইনজীবী, তার মক্কেলের হয়ে বলবেন, তিনি একজন তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে বলবেন, বা একজন এমপি হয়ে, তৃণমূল কংগ্রেসের একজন এমপি হয়ে তিনি তার রাজনৈতিক কথা বাইরে বলতে পারেন। এর মধ্যে আমি নতুন কিছু দেখিনি। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, তিনি বলছেন যে রাজ্য সরকার কখনোই আদালতের কোনো রায়কে অবমাননা করেননি এবং এটারও তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। অবভিয়াসলি তারা কি করবেন? দেখুন, আপনি যদি রায় না মানেন, রায় কি করে মানাতে হয় আমরা ভালো করে জানি। ফলে ওই ডিলের ট্যাকটিস করে তারা তারা কোনো, বা ধরুন সিঙ্গেল বেঞ্চের রায়ের নির্দেশের এগেনস্টে ডিভিশন বেঞ্চে যাওয়া যায়, যাবেন, তার এগেনস্টে যাবেন। না, আমি গেছি, সেটা অন্য পয়েন্টে, কিন্তু ডিভিশন বেঞ্চে যেতে পারেন, তার এগেনস্টে সুপ্রিম কোর্টে যেতে পারেন, ডিলে করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না। মানে আলটিমেটলি এই যে বারংবার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি, ডিএ হোক, 32,000-এর ক্ষেত্রে হোক, কিংবা এই যে এসএসসির এই ক্ষেত্রে বারংবার এই সরকারের, রাজ্য সরকারের আদালত অবমাননাটি তো সামনে আসছে। তাহলে দেখুন, আদালত ডিএ ক্ষেত্রেও বটে, এসএসসির ক্ষেত্রেও বটে, আর সেই জন্য আদালত অবমাননার মামলা হচ্ছে। মানে ডিএ এসএসসি থেকে শুরু করে মানে কুণাল ঘোষ, রাজ্য সরকার থেকে কুণাল ঘোষ, কেউ আদালত অবমাননা করতে ছাড়ে না। যাই হোক, বলে এদের মানে এরা বেসিক্যালি বারবার বোঝা যাচ্ছে যে এরা আইন আদালত থাকুক এরা চান না। আইন আদালতের মানে সমস্ত কিছু নির্দেশগুলোকে যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায়, নির্দেশ পালন করব না, এরকম একটা মানসিকতা। কিন্তু এই মানসিকতা নিয়ে চললে তো সরকার চালানো যায় না। ফলে সেই জন্য যদি দেখবেন মাঝে মাঝে হাত পা ছোড়েন, সরকার পরিচালনা করতে তারা ব্যর্থ হন। দেখুন, সরকার পরিচালনা করতে গেলে আইন মেনে পরিচালনা করতে হবে। এখন যদি আইন মেনে পরিচালনা করতে না পারেন, তাহলে তার দায় আপনাকে নিতে হবে। তার মানে তো কোথাও গিয়ে রাজ্য সরকার যে বারংবার বলছে আমি কারোর চাকরি যেতে দেবো না, আমি প্রত্যেকের চাকরি বাঁচাতে চাই, তার মানে এই সমস্ত কিছু করে তিনি তো জানতেন মামলা হবে, এবং যেই কারণে করছেন যাতে চাকরিটা দিতে না হয়। দেখুন, তিনি মিথ্যা কথা বলছেন, এই যে কারোর চাকরি হবে না, এটা মিথ্যা কথা। নির্জলা মিথ্যা কথা বলেছেন, চাকরি গেছে দেখেছেন। আসলে এগুলো কেন বলেছেন, এর বলার পিছনের আসল উদ্দেশ্য হচ্ছে ওদের কাছ থেকে টাকা নিয়েছে যাতে টাকাটা ফেরত না দিতে হয় তৃণমূল নেতা নেত্রীদের। কারণ এরা তো জমি বিক্রি করে সব টাকাগুলো দিয়েছে, এবার বাড়ি বিক্রি করে সব মাইনের টাকা ফেরত দিতে হবে। ফলে এরা যে তৃণমূল নেতাদের টাকাটা দিয়েছিল তাদের কাছ থেকে টাকা ফেরত চাইছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দিয়ে দিচ্ছেন, দেখো যে তৃণমূল নেতাদের তোমরা টাকা দিয়েছিল টাকা ফেরত দেন, আমি একটা ব্যবস্থা করছি। এই বার্তা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এইসব বলছেন। বেসিক্যালি আমি বলবো এদের, দেখুন, টাকা ফেরত লাগবে। আজকে এই যে যেমন 12 লক্ষ টাকা নিয়েছিল, দিয়ে ওই বোর্ডের ইমেল আইডি থেকে, অরিজিনাল ইমেল আইডি থেকে মেল গেছিল, আজকে সেই মক্কেল আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে যে কিভাবে, মানে এখন বলছে যে ওই টাকাটা ফেরত দিয়ে দেবো, তোমরা কেস উইথড্র করে নাও, এগ্রিমেন্ট করো, এটা আমাদের কাগজে লিখে দাও বলে আজকে সে বড় লম্বা হোয়াটসঅ্যাপ লিখেছে। আমি চাইলে আমি দেখিয়েও দিতে পারি। ফলে এই যে টাকা ওরা নিয়েছে, একজন আমার কাছে এসছে, একটা মামলা করেছি, এখন তাকে এই দেখুন আমি দেখিয়েও দিতে পারি আপনাকে,
একজনকে এখন টাকা ফেরত দিতে চেয়ে তাকে এখন ডাকছে, বলছে তুমি মামলাটা উইথড্র করে নাও, টাকাটা ফেরত আমি ফেরত। হ্যাঁ অবভিয়াসলি, তাই। এবং তারও সেও গ্রুপ ডি হিসেবে চাকরি পেয়েছিল, তার চাকরি চলে গেছে। আপনাকে দেখি পড়িয়ে দিচ্ছি আমি। সুদীপ, এই দেখুন, স্যার যে শশাঙ্ক ঘোষ টাকা নিয়েছে আর তার বস অরিন্দম দাস কাল সকালে নাকি আমাদের টাকা ফেরত দেবে বলে একটা ফাঁকা জায়গায় যেতে বলেছে, পরে জানিয়ে দেবে কোথায় যেতে হবে। তার পঞ্চায়েত মেম্বার দিয়ে খবর দিল, দেখলেন? পঞ্চায়েত মেম্বার দিয়ে খবর দিয়েছে। পঞ্চায়েত মেম্বারটা কার? হ্যাঁ, টাকা নিয়েছে কে? 12 লক্ষ টাকার মামলা হয়েছে, দেখেন টাকা ফেরত দেওয়ার হোয়াটসঅ্যাপ করেছে। আমার ওই যে মামলাকারী তাকে হোয়াটসঅ্যাপ করেছে, সে তাকে বলেছে, সে এরকম হোয়াটসঅ্যাপ নথি পরিষ্কার পরিষ্কার। আমি বলছি যারা যারা টাকা দিয়েছেন তারা সব মামলা করুন একদম। এবং শুধু তাই না, আমি বলছি তাদেরকে সকলের কাছ থেকে টাকা আদায় করুন। যে তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন সব টাকা আদায় করুন, আমরা সাহায্য করব। এই যে ধরনের মামলা করে দিয়েছে, সাহস করে এসেছে, বলেছে মামলা করে দিয়েছি, টাকা আদায় হবে। তেহট্টের বিধায়ক, আমি কালকে গিয়েছিলাম তেহট্টে, সেখানকার আমি বলছি দেখছেন টাকা আদায় হচ্ছে, ভয়ে বলছে এখন আর তো কোটাটা পড়লাম না, বলেছে সুদ সহ টাকা ফেরত দেবো, সুদ সহ টাকা ফেরত দেবো বলেছে। দিয়ে বলছে মামলাটা তুলে নাও, এই দিয়ে টাকা পাঠিয়েছে। এই হচ্ছে তৃণমূল। সব একেবারে যাকে যাকে টাকা দিয়েছেন সব ধরুন, দিয়ে মামলা করুন, এদের বাড়ি চলে যান, টাকা আদায় করুন, ছাড়বেন নাকি? আপনার জমি বেচা টাকা, আপনাদের চাকরি চলে গেছে। ও চাকরি মমতা ব্যানার্জি বললেও টাকা চাকরি ফেরত হবে না, হবে না, হবে না, লিখে রাখুন। কিন্তু স্যার এই আমি যেটা বলছিলাম যে তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহা, তিনি এরকমই, তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং তিনি মারা গিয়েছেন টাকা নেওয়ার পর। এবং সাধারণ মানুষ অভিযোগ করছেন যে এই সমস্ত সাধারণ মানুষ এই টাকা যখন চাকরি দুর্নীতি সামনে এলো সেই চিন্তাতেই নাকি তিনি ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের অবস্থা এরকমই তো হবে। আমি বলেছি তো যে মমতা ব্যানার্জিকে না পদত্যাগ করতে দেবো, না দেশত্যাগ করতে দেবো। ও কালীঘাটের রাস্তা থেকে রাতের বেলায় কোন বেড়ে যদি চলে যায়, সব এলাকার ছেলেদের বলেছি যে রাতের বেলায় গভীরভাবে দেখো, বেরিয়ে পালিয়ে যায় না আবার। আমাদেরকে গার্ড দিতে হবে, বেরিয়ে পালিয়ে যেতে পারে দেশ ছেড়ে। হ্যাঁ অবশ্যই পালিয়ে যেতে পারে, দেশত্যাগ করতে পারে। সে আপনারা বলবেন, কিন্তু আমরা ছাড়বো না, ওকে টার্ম পূরণ করাবো। এই যে দেখছেন টাকা আদায়ের পদ্ধতি শুরু হয়ে গেছে, টাকা আদায় হবে। এরা যারা চাকরি পেয়েছে, সাদা খাতার শিক্ষক যারা বলছি, এরা কেউ আমার শত্রু নয়, এরা সব গরিব বাড়ির ছেলে, মধ্যবিত্ত বাড়ির ছেলে। জমি বেচে টাকা দিয়েছে তৃণমূলকে, জমি বেচে টাকা সব উদ্ধার করতে হবে। যারা যারা চাকরি পায়নি, টাকা দিয়েছিল, তাদের টাকা উদ্ধার হবে। ওই জন্য তো এই যে সুদীপ যে টাকা দিয়েছিল চাকরি পায়নি, মামলা করেছে, এবার বাপ বাপ করে বলছে টাকা ফেরত দেবো। সব ইনিশিয়েট করুন প্রসেস, কাউকে ছাড়বেন না। আপনার জমি বেচা টাকা ছাড়বেন নাকি? মুখে হাত ভরে টাকা আদায় করবেন। আপনি পরামর্শ দিচ্ছেন যাদের যাদের থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে মামলা। কিন্তু আমি বলছি যেভাবে টাকা আদায় করতে হয়, জমি বেচা টাকা, আপনাদের কষ্টার্জিত টাকা সব আদায় করুন, তৃণমূলের কাছ থেকে কষ্টার্জিত টাকা আদায় করুন।